আমরা এখান থেকে যত সহজে বলছি, যারা ওখানটায় জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন করে ধরবার বা তাদেরকে খতম করার চেষ্টা করছে, তাদের কাছে ব্যাপারটা আমাদের মতন করে সহজ তো নয়। বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ পাহাড়ি এলাকা, বিস্তীর্ণ জঙ্গল, সেখানটায় গুটি কয়েক জঙ্গি তারা তাদের মতন করে সেখানটায় আশ্রয় নিয়েছে, বা তারা ঘুরে বেড়াচ্ছে, বা তারা পালিয়ে গেছে, বা তারা কোথাও আছে। আমরা মনে করলাম আর কয়েকদিনের মধ্যে ধরে ফেললেও, এমন কোনো জাদুমন্ত্র কিন্তু নিরাপত্তা বাহিনী জানা নেই। কিন্তু নিরাপত্তা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। ফলে আজ না হয় কাল জঙ্গি ধরা পড়ুক। এবং শুধু জঙ্গি ধরা পড়লেই হবে না, জঙ্গিতে যারা মদতদাতা, সেই মদতদাতাদের বিরুদ্ধে করা ব্যবস্থা হোক। আমরা সবাই জানি যে পাক অধিকৃত কাশ্মীর এলাকা থেকেই এই ধরনের আক্রমণ পরিচালনার জন্য সেই এলাকাটাকে ব্যবহার করা হয়। তাই প্রথম দিনই মনে করে দেখুন, আমি বলেছিলাম যে ভারত সরকার যদি পারে তাহলে যেন POK অর্থাৎ পাক অধিকৃত যে কাশ্মীর, সেখানটায় হানা দেওয়া দরকার। কারণ পাক অকুপায়েড কাশ্মীর হচ্ছে এগুলো লাঞ্চ প্যাড, এখান থেকে তারা এগোয় সামনে। পাশাপাশি আরেকটা আমার জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে যে একটা সুন্দর মুহূর্ত এসছে এই মুহূর্তে কাশ্মীরে। সুন্দর মুহূর্ত এই সেন্সে বলছি আমি, যে পাহেলগাঁওয়ের ঘটনার পর গোটা কাশ্মীর জুড়ে যে ধরনের নিন্দা, প্রতিবাদ এবং আবেগের প্রতিফলন দেখেছি আমরা, এটা কিন্তু আমাদের কাছে অজানা ছিল, অচেনা ছিল। আমরা এক অজানা অচেনা কাশ্মীর দেখতে পাচ্ছি, যেখানে ঘরের মা বোনেরা, বয়স্ক, যুবক, ছাত্র ছাত্রী সকলে মিলে এই পাহেলগাঁওয়ের এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছে এবং পাকিস্তানের বিরোধিতা করছে, জঙ্গিদের বিরোধিতা করছে। তাদেরও কিন্তু জীবন বিপদ হতে পারে। পাকিস্তানের জঙ্গিরা বহু কাশ্মীরিকে কিন্তু তাদের নিরপেক্ষ ভূমিকার জন্য এর আগে হত্যা করেছে, বহু কাশ্মীরিকে। এবং তারা কিন্তু কাশ্মীরি মুসলমান, বহু তাদেরকে মেরেছে, একটা দুটো না। তাই আজকে যারা প্রতিবাদ করছে তাদের কিন্তু বিপদ আসতে পারে আগামী দিনে, কারণ তারা প্রতিবাদটা করছে বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য যে কাশ্মীরের ছাত্রছাত্রীরা যারা বাইরের রাজ্যে পড়াশোনা করে, তাদের সঙ্গে যেন কোনো অসভ্য, অশালীন, অমানবিক আচরণ না করা হয়। এটা দেশের জন্য ক্ষতি বলে আমি মনে করি। সেটা যারা করবে অন্য রাজ্যে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আজ কাশ্মীরে যে অভূতপূর্ব বাতাবরণ তৈরি হয়েছে, সেটা কিন্তু রক্ষা করলে আমাদের দেশের নিরাপত্তা বাড়বে। মনে করুন আজকে কাশ্মীরের প্রান্তে যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে, মনে করুন যুদ্ধ হচ্ছে, সেখানটায় সামরিক বাহিনীর অস্ত্র সরবরাহ, খাদ্য সরবরাহ, যাকে আমরা বলি লজিস্টিক্যাল সাপ্লাই, সেটা যাবার রাস্তা সেই কাশ্মীর। সেখানকার মানুষের সমর্থন যদি পাওয়া যায় ঠিক মতন, তাহলে একটা জঙ্গি বিনা শাস্তিতে পাকিস্তান ফিরে যেতে পারবে না। এবং হিউম্যান ইন্টেলিজেন্স, মাটিতে বসবাস করা মানুষ, তাদের সমর্থন, তাদের খবরাখবর দেওয়ার জন্য উৎসাহিত করা, এগুলোর খুব জরুরি কিন্তু এই মুহূর্তে, যেটাকে আমরা বলি হিউম্যান ইন্টেলিজেন্স। আজকে আমাদের গুপ্তচর সংস্থা, আমাদের ইন্টেলিজেন্স ব্যর্থ হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে সেখানকার হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবার যে মেকানিজমটা থাকা দরকার, যেটা আগে ছিল, সেটা এই মুহূর্তে কমজোর হয়েছে, দুর্বল হয়েছে। তৃণমূল কংগ্রেস কোনোদিন বলতো উন্নয়নের কথা, সেই তৃণমূল স্কাইওয়াক তৈরি করছে, জগন্নাথ মন্দির তৈরি করছে। বিজেপি কি তাহলে তাকে বাধ্য করলো তৃণমূলের ইস্যু? অবশ্যই বাধ্য করলো, এটা কোনো ভুল নাই। এটা প্রতিযোগিতা চলছে, রামনবমীর প্রতিযোগিতা চলছে, বিজেপি ভার্সেস টিএমসি। কার রামনবমী কত বেশি জমকালো, কত বেশি ডিজে বাজছে, কত বেশি নৃত্য হচ্ছে, কত বেশি তরোয়াল দেখা যাচ্ছে, তার একটা প্রতিযোগিতা হচ্ছে রামনবমী নিয়ে বিজেপি আর তৃণমূলের। চলে আসুন হনুমান জয়ন্তী, সেখানেও কে কত লাফাতে পারছে, কে কত বেশি ডিজে বাজাতে পারছে, কে কত বেশি জয় হনুমান বলতে পারছে, তাই নিয়ে একটা প্রতিযোগিতা। এবার মন্দিরের প্রতিযোগিতা। ভোটের আগে নরেন্দ্র মোদী করেছিল রাম মন্দির প্রতিষ্ঠা, ভোটের আগে দিদি করছে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা। আমরা ছোট থেকে মা বাবার কাছে শিখে এসেছি, ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছে, মা বাবার মধ্য দিয়ে ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছেন, আল্লাহ তোমাদের প্রাণ দিয়েছেন। আমরা সবাই জানি ঈশ্বর আর আল্লাহ আমাদের প্রাণ দেয়, আমাদের জীবন দেয়, তাদের জন্য আমরা জীবন পেয়েছি।
আজকে ভারতবর্ষে ভগবান রামকে জীবন দিচ্ছে মোদি, আর ভগবান জগন্নাথকে জীবন দিচ্ছে, প্রাণ দিচ্ছে কে? দিদি। তাহলে আগামী দিনে মোদি আর দিদি পরিচয় হবে, তারা দেবতাদের প্রাণ দিচ্ছে, দেবতারা আমাদের প্রাণ দিচ্ছে না। আমরা কোথায় যাব? এই রামকৃষ্ণের বাংলায়, বিবেকানন্দের বাংলায়, সারদামণির বাংলায় আমরা কোথায় যাব জানি না। এ প্রতিযোগিতা কেন? ভোটের জন্য সরকারি টাকা খরচ করে মন্দির নির্মাণ, আর মন্দির নির্মাণকে কেন্দ্র করে যেমন মোদিজি করেছিল সারা দেশব্যাপী এক প্রচারের ঢক্কানিনাদ, বাংলায় সেই ঢক্কানিনাদ হচ্ছে। রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও অযোধ্যাতে কিন্তু হেরেছিল সেই বিজেপি। দিদি জগন্নাথ দেবের মন্দির করলেই আপনি পার পেয়ে যাবেন, এমন ভাবনা দ্বারা প্রভাবিত হবেন না। জগন্নাথ দেবকে আপনি উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে। জগন্নাথ দেব বেশ ছিল পুরীতে সমুদ্রে দাঁড়িয়ে, দিদি বললো না ওখানে থাকাবেন, আমি হায়ার করে নিয়ে আসবো তোমাকে। কেন? আমার ভোটের দরকার ভাই, এখন চলো কন্ট্রাক্টে, অন কন্ট্রাক্টে চলো। চলে এসছে জগন্নাথ। কি হচ্ছে বাংলায় বলুন? এটা কি বাংলার রাজনীতি? প্রতিযোগিতা হোক কে কত বেশি মানুষের চাকরি দিল, প্রতিযোগিতা হোক কে কত মানুষের জীবন দান করলো, প্রতিযোগিতা হোক কে কত বেশি শিল্প স্থাপনের ব্যবস্থা করলো, প্রতিযোগিতা হোক কে কত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল। তা না, আমি মোদির থেকে বড় মন্দির করলাম। মোদি যদি হিন্দু হয়, আমিও কম হিন্দু না। তু মাই মাই শুরু হয়েছে বাংলায়, তু মাই মাই চলছে। মোদি তুইও পারিস, আমিও পারি। বিধানসভার মধ্যে বলতে হচ্ছে আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি ব্রাহ্মণ সন্তান, আমার মাথার পিছনে শিব থাকে। তো দিদি এখন শিব নিয়ে জগন্নাথ দেব দিদি পড়ে আছে। কি করতে পারি আমরা বলুন? এ বাংলার এই দুর্দশা দেখতে হচ্ছে, দুর্ভাগ্য আমাদের। লজেন্স খাওয়ার অপরাধে পাট্টার জমি জোর করে দখল করে দিল তৃণমূলের হারমাত বাহিনী বলে অভিযোগ শুনেছে। কি আর করব? এই যে আমি ভোটের সময় ডিএম অফিসে গেছিলাম, ভোটের সময় নমিনেশন ফাইল করতে। একটা মহিলা, তাকে চিনিও না ভালো করে আমি, সে আমাকে, আমরা যখন ভোটের নমিনেশন ফাইল করি তখন কী করি, প্রত্যেকটা সরকারি ঘরে গিয়ে গিয়ে একটা প্রথমে ধন্যবাদ জানাই যে আপনাদের অফিসে যে নমিনেশন ফাইল করলাম, এটা আমাদের রেওয়াজ। তো একটা মহিলা সে এসে বলল, দাদা আপনাকে আমি রেসপেক্ট করি, একটা প্রণাম করতে পারি? না প্রণাম করবেন? আমার প্রণাম আর কী করবেন, এমনি দাঁড়িয়ে একটা আপনি নমস্কার করেন, আমিও নমস্কার করবেন, না আমি একটা প্রণাম করব। এখন একটা মহিলা, সে আমার বোনের মতন ছোট একটা অল্প বয়সী মহিলা, সে প্রণাম যদি করে আমি বলবো যে না আমি দিতে পারবো না? প্রণাম করেছিল, তার সঙ্গে সঙ্গে তার সাসপেন্ড। কি করব? কি চলছে বাংলায়? আমি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস, আমি তার কথা বলছি না। যা লড়াই হবে রাজনৈতিক লড়াই হোক, যা লড়াই হবে রাজনৈতিক লড়াই হোক। আমরা চাইছি আপনি মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জে আসছেন, হিন্দু মুসলমান সকলের যা ক্ষয়ক্ষতি হয়েছে, 13 জন গুলিবিদ্ধ হয়েছে, প্রচুর গ্রামে বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আমি নিজে দেখেছি, তারা গরিব মানুষ, তারা শিডিউল কাস্ট, গরিব মানুষ, তারা বাবাকে ছেলেকে হত্যা করা হয়েছে। ক্ষতিপূরণ দিন, তাদের পুনরায় রোজগারের ব্যবস্থা করুন, আর এলাকায় শান্তি ফিরে আনার জন্য আপনি সচেষ্ট হন। আপনাকে বলে রাখি, বাংলার মুখ্যমন্ত্রী, যে হামলা হয়েছে শামসেরগঞ্জে পরিকল্পিতভাবে তৃণমূলের মদতে হয়েছে। এক, সেটা করতে গিয়ে 13 জন লোককে গুলিবিদ্ধ হতে হয়েছে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী। কার লাভ হয়েছে বলুন? তৃণমূলের তত্ত্বাবধানে হামলা হলো, প্রত্যেকটা হামলার পিছনে তদন্ত হোক, দেখবেন তৃণমূলের স্থানীয় নেতারা, স্থানীয় কর্মীরা জড়িত জড়িত জড়িত। তাদের অপরাধের জন্য 13টা লোককে গুলি খেতে হলো, একজন মারা গেল, একই কারণ। এটার জন্য তারা দায়ী। আপনি দেখুন লক্ষ্য করে, জঙ্গিপুরে সব কিছু হলো, কিন্তু সাধারণ মানুষের কোনো উপরে হামলা হলো না, যে ধর্মেরই হোক। সুতিতে হলো, সাধারণ মানুষের উপর হামলা হলো না, কিন্তু শামসেরগঞ্জে হলো সাধারণ মানুষের উপর হামলা, যারা না ওয়াকফ বোঝে, না ওয়াকফ কি জানে, না ওয়াকফ কি
তাদের জানার দরকার আছে। ওয়াকফ না খায়, না মাথায় দেয়, না ভাজে, কেউ কিছু জানে না। যারা আক্রমণ করছে তারাও জানে না, যারা আক্রান্ত তারাও জানে না। খামোখাটা তৈরি করা হলো। এই তৈরিটা এমনি এমনি হয় না, তৈরি করার পিছনে সুপরিকল্পিত একটা ব্যবস্থা থাকে। শামসেরগঞ্জে ফারাক্কায় গত লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতলো, তাই নতুন করে সেখানটায় বিভাজনের রাজনীতিটাকে তীব্র করতে হবে। না হলে 1 কিলোমিটার এলাকার মধ্যে 4টে এমএলএ, 3টে এমপি, সব তৃণমূলের, সব পঞ্চায়েত তৃণমূলের, সব মিউনিসিপ্যালিটি তৃণমূলের। কেন এই ঘটনা ঘটলো? দেখুন, জঙ্গিপুরে হলো না, সুতিতে হলো না, শামসেরগঞ্জে হয়ে গেল। পরিকল্পনা ছাড়া হয়? পুরোপুরি তৃণমূলের লোকরা জড়িত, পুরোপুরি মানে পুরোপুরি। আর তাদের অপরাধের জন্য 13 থেকে 14 জন সাধারণ পরিবারের ছেলে। ঘটনাচক্রে তারা সবাই মুসলমান, ঘটনাচক্রে তারা সবাই মুসলমান। 11 বছরের ছেলে আছে, যার কাছে আমি হাসপাতাল দেখতে গেছিলাম, তার কিডনি চলে গেছে, খালি পা চলে যাচ্ছে। আপনারা জানেন এই ঘটনার পর বহু গুলিবিদ্ধ ওখানকার লোক, যারা গুলিবিদ্ধ হয়েছে, জানে না কিছু, কোথা থেকে গুলি চলছে, কোথায় পড়ছে, কেউ যায় না। তারা পুলিশের সামনে এসে হাসপাতালে যেতে পর্যন্ত ভয় পেয়েছে যদি তাদেরকে ধরে কিছু বিপদে ফেলে দেয়। পুলিশের ব্যর্থতা, তৃণমূলের দুষ্কৃতিকারীদের তাণ্ডব, পরিণামে সাধারণ মানুষ, যুবকদের উপরে গুলি চলার কারণে গুলিবিদ্ধ হচ্ছে। সব মিলে দায়ী কে বলুন তো? সাধারণ মানুষেরা কার ক্ষতি হয়েছে? উভয় পক্ষের সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। সব থেকে বড় ক্ষতি হয়েছে কি? অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। ওখানে আমি একটা গ্রামে গেছিলাম, তারা বলছে, আচ্ছা আমাদের ঘর বাড়ি পুড়ি দিত, মন্দিরটা ভাঙার কি দরকার ছিল দাদা বলুন তো? এটা সহ্য করতে পারছি না। একটাই মন্দির আমাদের, সকাল সন্ধ্যে বসতাম, মন্দিরটা ভেঙে দিয়েছে। আমাদের বাড়িঘর ভেঙেছে, ঠিক আছে, কোথায় গেছে মানুষ বুঝুন। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি জানেন কি বলছি? ওটা বুঝি কিছুই জানি না, কোথায় কি আইন না আইন আমরা কি জানবো বলুন? আমরা খেটে খাই। কেউ পেঁয়াজের ব্যবসা করে, সব পেঁয়াজ পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ বিড়ি বাঁধে, তাতে আগুন, বিড়ির মশলা ফসলা পুড়ে ছাই। তারা খাবে কি জানে না। এদিক ওই থেকে চাল ডাল পাই, সেটা দিয়ে গ্রামের লোকরা রান্না করে খাচ্ছে, কিছু নাই তাদের। আর শামসেরগঞ্জের বাজারে তৃণমূল কোটি কোটি টাকা চাঁদা তুলেছে, ক্ষতিপূরণ দেবে, লোককে সাহায্য করার নামে কোটি কোটি টাকা চাঁদা তুলেছে। খোঁজ নিন আপনারা। ক্ষতি হিন্দুর হয়েছে, ক্ষতি মুসলমানের হয়েছে, কম কার বেশি কম সেটা তো অঙ্ক বলবে। সব থেকে বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের মধ্যে যে প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য সম্পর্ক, সেখানে চির খালি যাওয়া। এর থেকে বড় ক্ষতি কিছু হয়নি।